প্রিয় শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ, আসসালামু আলাইকুম। সাভার ক্যান্টনমেন্ট বোর্ড বালক উচ্চ বিদ্যালয় আয়োজিত অনলাইন এডুকেশন প্রোগ্রামের আজকের ক্লাসে সবাইকে স্বাগত। ক্লাস পরিচালনায় আছি আমি মোহাম্মদ সেলিম। আজকে আমি দ্বিতীয় শ্রেণীর ইংরেজি বিষয়ে শিক্ষা পাঠদান করব। তো গত ক্লাসে আমি শিক্ষার্থীদের ফিল ইন দ্য গ্যাপস করিয়েছি এবং আজকে আমি দ্বিতীয় শ্রেণীর ইংরেজির কবিতা এবং প্রশ্নের উত্তর অর্থাৎ রাইমস অ্যান্ড কোয়েশ্চেন অ্যান্সার পড়াতে যাচ্ছি। তো আশা করি সবাই প্রস্তুতি নিয়ে রেখেছো, খাতা কলম হাতে আছে এবং আমি যে ক্লাসগুলো করাবো মনোযোগ সহকারে দেখবে, শুনবে এবং বোঝার চেষ্টা করবে। যদি কোনো সমস্যা থাকে বুঝতে বা কোনো প্রশ্নে যদি কোনো প্রবলেম থাকে বা যদি কোনো জিজ্ঞাসা থাকে, আমার ফোন নম্বরে ফোন করতে পারো বা আমাকে মেল করতে পারো বা আমাদের যে ইউটিউব চ্যানেল আছে সেখানে কমেন্ট করতে পারো বা আমাদের ওয়েবসাইটে কমেন্ট করে জানাতে পারো। তাহলে চলো কথা না বাড়িয়ে আজকে শুরু করতে যাচ্ছি কবিতা এবং প্রশ্নের উত্তর। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো তোমাদের নতুন সিলেবাস প্রণয়ন করা হয়েছে। তোমাদের সামনেই 50 মার্কের একটি পরীক্ষা হবে এবং সে পরীক্ষায় সিলেবাস অনুযায়ী যে যে বিষয়গুলো রয়েছে বা যে যে টপিকগুলো রয়েছে সেগুলোর উপরেই তোমাদের প্রশ্ন হবে বা পরীক্ষা হবে। কিন্তু আমি তোমাদের বার্ষিক পরীক্ষার যে পুরো সিলেবাস আছে সেই সিলেবাসটা পুরোটা কভার করে দিচ্ছি। সেজন্য আমি সবকিছু তুলে দিচ্ছি, কোনো কিছু বাদ দিচ্ছি না। শুধু তোমরা যে পরীক্ষা তোমাদের যে হবে 50 মার্কের যে যে টপিকগুলো রয়েছে শুধুমাত্র তোমরা সেই টপিকগুলো আপাতত পড়বে এবং এই পরীক্ষার পরে তোমরা সম্পূর্ণ সিলেবাসটি পড়ে নেবে। অর্থাৎ আমি যে প্রশ্নগুলো দিচ্ছি বা আমি যে কবিতাগুলো ট্রু ফলস যা যা দিচ্ছি সবকিছু তখন পড়বে। আর এখন এই পরীক্ষার জন্য শুধুমাত্র সিলেবাসে যা যা আছে, যে যে টপিকগুলো দেয়া আছে, শুধু সেই টপিকগুলো পড়লেই চলবে। তো রাইমস আমি এখন পড়াতে যাচ্ছি তোমাদের। রাইমসটা এখন তোমাদের এই টপিকে নেই, এই যে পরীক্ষায় হবে এই পরীক্ষাতে সম্ভবত কবিতাটা নেই, কিন্তু তারপরে আমি পড়ে দিচ্ছি তোমাদের। তোমরা কবিতাটা জানো, সবাই পারো। তারপরে আমি একবার পড়ে দিচ্ছি কালার্স কবিতা। রেইনবো রেইনবো আই সি ইউ, রেড অ্যান্ড অরেঞ্জ, ইয়েলো গ্রিন অ্যান্ড ব্লু, ইন্ডিগো অ্যান্ড ভায়োলেট টু। একটা কবিতা ছিল কালার্স। আর একটা কবিতা রয়েছে 4 লাইনের, অ্যানিমালস, এ ব্ল্যাক ক্যাট ইন এ হ্যাট, a blue bear with long hair, a red rat under a mat, a brown ox on a box. তো এই ছিল দুটি কবিতা তোমাদের সিলেবাসে। এখন এই দুটি কবিতা রয়েছে, তোমরা এই কবিতা দুটো ভালোভাবে পড়বে এবং বাসায় লেখার প্র্যাকটিস করবে, বানানগুলো ভালোভাবে দেখবে। এরপরে যে টপিকটি রয়েছে অ্যান্সার দি ফলোইং কোশ্চেন্স, অর্থাৎ প্রশ্নের উত্তর থাকবে 5টি। তোমাদের প্রত্যেকটা প্রশ্নের জন্য 3 নম্বর করে দেওয়া আছে। 3 5 15 নম্বরের পরীক্ষা হবে। তো তোমাদের 50 নম্বর পরীক্ষার ভিতরে এই প্রশ্নের উত্তরও রয়েছে। প্রশ্নের উত্তর 5টি থাকবে, 5টি তোমাদের প্রশ্নের উত্তর থাকবে 5টির উত্তর দিতে হবে। প্রতিটি প্রশ্নের জন্য 3 নম্বর, অর্থাৎ 15 নম্বর। শুধুমাত্র 50-এর ভিতর 15 নম্বর তোমাদের প্রশ্নের উত্তরে থাকবে। তাহলে বুঝতেই পারছো প্রশ্নের উত্তরগুলো কতটুকু গুরুত্বপূর্ণ বা ইম্পর্টেন্ট। তো আমি এখানে তোমাদের টোটাল 29টা প্রশ্ন দিয়েছি। এই 29টা প্রশ্নের ভিতরে আশা করি সবগুলো প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে। তো চলো আমরা প্রশ্নগুলো পড়ে ফেলি, এক এক করে আমি অর্থ সহ পড়িয়ে দেব। আর তোমরা একটা করে প্রশ্ন পড়বে, একটা করে তুলবে, একটা করে উত্তর লিখবে। যদি তোমাদের যদিও আমি বলে যাচ্ছি স্পিডের সাথে হয়তো বা ম্যাচিং হবে না, তোমরা সেই ক্ষেত্রে ভিডিওটা পোস্ট করে প্রশ্ন তুলে উত্তর তুলে তারপরে এটা তোমরা শুনবে, ঠিক আছে? আর আমি অভিভাবকদের বারবার বলে দিচ্ছি, এর আগেও বলেছি, আজকেও বলে দিচ্ছি, দয়া করে আপনারা বাচ্চাদের যে আমি পড়াগুলো দিচ্ছি বা শিটগুলো যে আমি পড়িয়ে দিচ্ছি সেগুলো দয়া করে আপনারা নিজেরা তুলবেন না। এটা বাচ্চাকে দিয়ে লেখাবেন, শিক্ষার্থীকে দিয়ে লেখাবেন, তাহলে তার একটাবার পড়া হয়ে যাবে, একটাবার লেখা প্র্যাকটিস হয়ে যাবে এবং বানানগুলো তার আয়ত্তে চলে আসবে। অন্ততপক্ষে একটি বার হলেও তার পড়া হবে বা লেখা হবে। এটা আপনার বাচ্চারই উপকার হবে। আর যদি আপনি লিখে দেন তাহলে সেক্ষেত্রে আপনার বাচ্চার ক্ষতি আপনি নিজেই করছেন। যদি আপনি নিজেই আপনার নিজের বাচ্চার ক্ষতি করতে চান পড়ালেখার বিষয়ে, সেক্ষেত্রে আমার কিছু বলার নেই। ধন্যবাদ। তো এখন আমি শুরু করছি পড়াগুলো। তোমরা ভালোভাবে মনোযোগ দিয়ে দেখো। প্রথম প্রশ্ন, হাউ মেনি কালার্স আর দেয়ার ইন দ্য রেইনবো? অর্থাৎ রংধনুতে কয়টি রং রয়েছে? রংধনুতে কয়টি রং রয়েছে আমরা সবাই জানি, 7টি রং রয়েছে। দেয়ার আর 7 কালার্স ইন দ্য রেইনবো। রংধনুতে রং কয়টি রয়েছে? 7টি রং রয়েছে। 7টি রং কি তোমরা জানো কিনা জানি না। 7টি রংকে আমরা সংক্ষেপে যখন তোমরা বড় হবে তখন তোমরা পড়বে। আগে একটু শুনে রাখো,
7টি রঙকে মনে রাখার সবচেয়ে সহজ উপায় বেনিয়া সহ কলা, অর্থাৎ বেনিয়া সহ কলা। এই কথাটা যদি তোমরা মনে রাখতে পারো, যে 7টা রঙের নাম ধারাবাহিকভাবে বলতে পারো। বেনিয়া সহ কলা, অর্থাৎ বেতে বেগুনি, নিতে নীল, আতে আসমানি, শতে সবুজ, বেনিয়া সহ হতে হলুদ, পতে কমলা, লাতে লাল। এই 7টি রং রয়েছে রংধনুতে, ঠিক আছে। এরপরের প্রশ্ন 2 নম্বর, হোয়াট শেপ ইজ লাকি? লাকির যে আকৃতিটা, লাকির আকৃতিটা কেমন? এটা একটা কবিতার ভিতর বা একটা ছন্দের মতো একটা কবিতা রয়েছে, একটা মানুষের আকৃতি আঁকানো আছে, সেখানে এই প্রশ্নগুলো বা এই কথাগুলো রয়েছে, তোমরা ওখান থেকে দেখে নিতে পারো। আর দেখার দরকার নেই, আমি এখানে উত্তর সহ সব বলেই দিচ্ছি। অ্যান্সারটা হচ্ছে লাকিস শেপ ইজ রাউন্ড। লাকির আকৃতিটা হচ্ছে রাউন্ড, গোলাকার। 3 নম্বর প্রশ্ন, হোয়াট শেপস আর সুমন অ্যান্ড সালাম? সুমন এবং সালামের আকৃতিটা কেমন? সুমন এবং সালামের আকৃতি হচ্ছে বর্গাকৃতির। সুমন অ্যান্ড সালাম শেপস আর স্কয়ার, তারা দুজনেই বর্গ। পরের প্রশ্ন 4 নম্বর, হোয়াট শেপ হ্যাজ 3 সাইড? কোন আকৃতির 3টা দিক রয়েছে? তোমরা ভালোভাবে জানো, তোমাদের মেক সেন্টেন্সে দিয়েছিলাম যে কোনটির আকৃতি কোন আকৃতিটির 3টি দিক রয়েছে। ট্রায়াঙ্গেল শেপ হ্যাজ 3 সাইডস, অর্থাৎ ত্রিভুজের 3টি দিক রয়েছে। এরপরের প্রশ্ন, হোয়াট শেপ হ্যাভ 4 সাইডস? কোন আকৃতিটির 4টি দিক রয়েছে? আমরা জানি স্কয়ার এবং রেক্ট্যাঙ্গেল এই দুইটার আকৃতির 4টা করে দিক রয়েছে, এজন্য বলা হয়েছে স্কয়ার অ্যান্ড রেক্ট্যাঙ্গেল শেপ হ্যাভ 4 সাইডস, অর্থাৎ বর্গ এবং আয়তাকারের আকৃতির 4টি দিক রয়েছে। হোয়াট শেপ ইজ রাউন্ড? কিসের আকৃতি গোলাকার? সার্কেল শেপ ইজ রাউন্ড। সার্কেলের আকৃতি বা বৃত্তের আকৃতি গোল বা গোলাকার। এরপর বলা হয়েছে হোয়াট শেপস হ্যাভ স্ট্রেট সাইডস? কোন আকৃতিটার সোজা, মানে কোনো বাঁকা নেই, সোজা দিক রয়েছে? হ্যাঁ, স্কয়ার অ্যান্ড রেক্ট্যাঙ্গেল শেপ হ্যাভ স্ট্রেট সাইডস, অর্থাৎ বর্গ এবং আয়তাকারের যে আকৃতি রয়েছে এদের দিকগুলো সোজা, অর্থাৎ স্ট্রেট মানে সোজা। হোয়ার ইজ দ্য বল? বলটি কোথায় রয়েছে? দ্য বল ইজ আন্ডার দ্য টেবিল। বলটি রয়েছে টেবিলের নিচে। দ্য বল ইজ আন্ডার দ্য টেবিল। এরপরের প্রশ্ন, হোয়াট ডু ইউ ডু ইন দ্য মর্নিং? তুমি সকালে কি করো? তো সকালে আমরা কি করি? ঘুম থেকে উঠি, মুখ ধুই, দাঁত মাজি, নাস্তা করি, এই তো। তো তোমাদের বইয়ে যে অ্যান্সারটা দেওয়া আছে আমি সেটা বলে দিচ্ছি। আই গেট আপ ইন দ্য মর্নিং অ্যান্ড ওয়াশ মাই ফেস। আমি সকালে ঘুম থেকে উঠি এবং আমার মুখমণ্ডল ধৌত করি। এরপরে যে প্রশ্ন রয়েছে 10 নম্বরে, হোয়াট ডু ইউ ডু ইন দ্য আফটারনুন? তুমি বিকেলে কি করো? অ্যান্সার হবে ইন দ্য আফটারনুন, বিকেলবেলা, আই ডু মাই হোমওয়ার্ক। আমি আমার বাড়ির কাজ করি। আই ডু মাই হোমওয়ার্ক। ইন দ্য আফটারনুন আই ডু মাই হোমওয়ার্ক। এরপরে যে প্রশ্নটি রয়েছে, হু ইজ দ্য গার্ল? মেয়েটি কে, বালিকাটি কে? অ্যান্সার হচ্ছে কাইনেস ইজ দ্য গার্ল। এগুলো তোমরা অর্ধবার্ষিক পরীক্ষাতে বা মাসিক পরীক্ষার প্রস্তুতিতে এগুলো আমি পড়িয়েছিলাম তোমাদের ক্লাসে থাকাকালীন সময়ে। সে প্রশ্নগুলো আবার দিয়েছি, এই প্রশ্নগুলো তোমাদের জানা, তাই আমি একবার করে জাস্ট পড়িয়ে দিচ্ছি। হোয়াট ডাজ শি হ্যাভ ফর ব্রেকফাস্ট? সে সকালে নাস্তার জন্য কি করে? শি হ্যাজ এগস অ্যান্ড ম্যাঙ্গোস ফর ব্রেকফাস্ট। সে সকালের নাস্তার জন্য আম এবং ডিম খায়। এরপর প্রশ্ন রয়েছে, হু ইজ হার টিচার? তার শিক্ষক কে? মিস মরিয়ম ইজ হার টিচার। মিস মরিয়ম হয় তার শিক্ষক। এরপর পরে যে প্রশ্নটি রয়েছে, হু আর হার ফ্রেন্ডস? তার বন্ধু কারা? সুজন অ্যান্ড জয়া আর হার ফ্রেন্ডস। সুজন এবং জয়া হচ্ছে তার বন্ধু। এরপরের প্রশ্নগুলো আমি তোমাদের বলে দিচ্ছি 15 নম্বর থেকে। এটা আনিতা সরকারের প্যাসেজ থেকে নিয়ে আছে, ওখানে সম্ভবত 4-5টি প্রশ্ন রয়েছে, সেই প্রশ্নগুলো থেকে আমি তোমাদের অ্যান্সারগুলো দিয়েছি। হু ইজ দ্য ওম্যান? মহিলাটি কে? আনিতা সরকার ইজ দ্য ওম্যান। আনিতা সরকার হয় মহিলাটি। হোয়েন ডাজ শি গেট আপ? তিনি কখন ঘুম থেকে ওঠেন? অ্যান্সার হচ্ছে শি গেটস আপ আর্লি ইন দ্য মর্নিং। তিনি সকালে ঘুম থেকে ওঠেন। এরপরে 17 নম্বরটি প্রশ্ন রয়েছে, হোয়াট ডাজ শি ডু ফর হার ফ্যামিলি? সে তার পরিবারের জন্য কি করে? অ্যান্সার হচ্ছে শি কুকস ব্রেকফাস্ট ফর হার ফ্যামিলি। এর আগে যে পরীক্ষাটি হয়েছিল সেই পরীক্ষায় এই প্রশ্নগুলো ছিল সম্ভবত, তো তোমরা তখন পড়েছো। এগুলো আমি আরেকবার এই জন্য একটু জাস্ট রিমাইন্ড করে দিচ্ছি, এই জন্য ভালোভাবে অভ্যাস করছে না, তাড়াতাড়ি করে শেষ করে দিচ্ছি। হোয়াট ডাজ শি গো আফটার ব্রেকফাস্ট? তিনি সকালে নাস্তার পরে কোথায় যান বা কি করেন?
হ্যাঁ, তো আফটার ব্রেকফাস্ট, তিনি সকালে নাস্তার পর শি গোজ টু স্কুল, তিনি বিদ্যালয়ে যান। ঠিক আছে, এরপরে যে প্রশ্ন রয়েছে 19 নম্বর, হোয়াট ডাজ শি ডু, তিনি কি করেন? শি টিচেস ক্লাস 1 অ্যান্ড ক্লাস 2, তিনি প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে শিক্ষাদান করেন। এরপরে প্রশ্নগুলো নতুন, এই প্রশ্নগুলো তোমরা এর আগে পাওনি, আমি দিয়ে দিচ্ছি। হু হ্যাজ এ গুজ, কার একটি রাজহংসী ছিল? অ্যান্সার হচ্ছে এ পুর ফার্মার হ্যাজ এ গুজ, একজন গরিব কৃষকের রাজহংসী ছিল। 21 নম্বর প্রশ্ন, হোয়াট এগ ডিড দ্য গুজ লেস, মানে এই রাজহাঁসটি কি ধরনের ডিম দিত, কি ধরনের ডিম পারত, কেমন ডিম দিত বা কি ডিম পারত? দ্য গুজ লেস গোল্ডেন এগ, এই রাজহাঁসটি সোনার ডিম পারত। 22 নম্বর প্রশ্ন, হোয়াট উড দ্য ফার্মার ডু উইথ দ্য এগস, মানে কৃষকটি ওই ডিমগুলো কি করত? কৃষক ওই ডিমগুলো কি করত? কৃষক ওই ডিমগুলো বাজারে বিক্রি করত। অ্যান্সারটা হচ্ছে দ্য ফার্মার সেলস দ্য এগ, কৃষক ওই ডিমগুলো বাজারে বিক্রি করে দিত। এরপর প্রশ্ন, হু ওয়ান্ট টু বি রিচ, কে ধনী হতে চায়? তো দ্য ফার্মার ওয়ান্ট টু বি রিচ, এটা আমরা গল্প করে জেনেছিলাম, দ্য ফার্মার ওয়ান্টস টু বি রিচ। এরপরে যে প্রশ্ন রয়েছে, হু কিলস দ্য গুজ, কে রাজহাঁসটিকে হত্যা করলো? দ্য ফার্মার কিলস দ্য গুজ। আর এগুলো, এরপরে যে প্রশ্নটি রয়েছে, 4টি প্রশ্ন, এই 4টা প্রশ্ন আমি তোমাদের দিয়েছি হচ্ছে ওই যে হ্যান এবং টাইগারের যে গল্পটা রয়েছে ওখান থেকে দিয়েছি। হোয়ার ডাজ এ হ্যান লিভ, একটি মুরগি কোথায় বাস করে? হ্যান লিভস ইন অন এ ফার্ম, মুরগি খামারে বসবাস করে। তারপরের প্রশ্ন 26, হোয়াট ডাজ হ্যান ইট, মুরগি কি খায়? অ্যান্সার, হ্যান ইটস সিডস অ্যান্ড গ্রেন, শস্য, দানা এবং বীজ খেয়ে থাকে। 27 নম্বর প্রশ্ন, হোয়ার ডাজ এ টাইগার লিভ, বাঘ কোথায় বাস করে? অ্যান্সার, দ্য টাইগার লিভস ইন এ ফরেস্ট, বাঘ বনে বাস করে। 28 নম্বর প্রশ্ন, হোয়াট ডাজ টাইগার ইট, বাঘ কি খায়? বাঘ অন্যান্য প্রাণীদের ধরে খায়। অ্যান্সার হচ্ছে টাইগার ইটস আদার অ্যানিমালস, বাঘ অন্য প্রাণীদের ধরে খায়। 29 নম্বর, হোয়ার ডাজ এ কাউ লিভ, গরু কোথায় বাস করে? এ কাউ লিভস ইন শেড, গরু একটি শেড মানে ছায়া বা একটি ওই ছাউনির মতো দেওয়া থাকে, তার নিচে গরু বসবাস করে। ঠিক আছে, তো আপাতত এই কয়টা প্রশ্ন করলে তোমাদের হবে, আরো প্রশ্ন দেওয়া যেত, আমি দেইনি, যে এত কষ্ট করার দরকার নেই, অল্প কিছু প্রশ্ন দেই, বাচ্চারা এগুলো তার অর্ধেক অর্ধেক প্রশ্ন তোমরা আগে থেকে জানো, তোমাদের যেন সহজ হয়, তোমরা যেন সবাই ঠিক মতো লিখতে পারো এবং পড়তে পারো, তার জন্য আমি প্রশ্নগুলো, পুরনো প্রশ্নগুলো সহ নতুন কিছু প্রশ্ন দিয়ে আমি এই প্রশ্নটি বানিয়ে আর কি করেছি। তো আশা করি তোমরা এগুলো সব ভালোভাবে পড়বে এবং এই অনুযায়ী ভাষায় প্র্যাকটিস করবে, আশা করি তোমরা অনেক ভালো করতে পারবে। তো আগামী ক্লাসে আমি তোমাদের অপোজিট ওয়ার্ড এবং নাম্বার চেঞ্জ এই দুইটা একসাথে নিয়ে নেব। তারপরে ক্লাসে প্যারাগ্রাফ দিলেই আমার সিলেবাস শেষ। তারপরে আমি তোমাদের পরীক্ষার মতো করে কিছু ক্লাস নেব এবং ক্লাসগুলোতে একটু বিস্তারিত বলবো। তো আশা করি তোমরা সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে। আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসের এখানে সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফিজ।